আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। প্রিয় বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ একটি নতুন এবং নির্বাচন পদ্ধতিতে সম্পূর্ণ একটি প্রথম শ্রেণীর ধারণা, যা মানুষের কাছে এখনও অপরিচিত। আমি গত সপ্তাহে নোয়াখালীতে গিয়েছিলাম। সেখানে বাস থেকে নামার পরে শুনলাম যে দোকানে বসে দু তিনজন মানুষ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করতেছে। তো সেখানে একজন বলতেছে যে পিআর পদ্ধতি হচ্ছে ইভিএম, যেটা বাংলাদেশে সম্ভব না। আসলে তারা এখনও পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি কি এটি সম্পর্কে অনেক সম্পূর্ণ অনভিজ্ঞ, কিংবা তারা জানেই না। আসলে অনেকেরই এখনও ধারণা হয়নি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচনের যে একটি পদ্ধতি সেটি কি, সেটা কিভাবে হয়। আমি আজকে আপনাদেরকে সে বিষয়টি আলোচনা করব যে পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা কি। পিআরের মূল ধারণা কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব। এটি এমন একটি নির্বাচনী পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার অনুযায়ী জাতীয় সংসদ বা পার্লামেন্টে আসন বন্টন করা হয়। এর মাধ্যমে ভোটারদের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে। একক প্রার্থী বা এলাকাভিত্তিক বিজয়ের উপর নয়, বরং দেশের মোট ভোটের ভিত্তিতে আসন বন্টন করা হয়। পিআর ব্যবস্থার যে মূলনীতি সেটি হচ্ছে প্রতিটি ভোট গণনায় গুরুত্ব পায়। ছোট দল বা সংখ্যালঘু সম্প্রদায়েরও প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ভোট ও আসনের মধ্যে সরাসরি সম্পর্ক থাকে। পিআরের ধরনসমূহ, পিআরের ভেতরে আবার কয়েকটি ধরন আছে। সেগুলো হচ্ছে ক্লোজড লিস্ট পিআর। এটি দল একটি প্রার্থী তালিকা জমা দেয়। ভোটাররা নির্দিষ্ট প্রার্থী নয়, পুরো দলকে ভোট দেয়। কোনো প্রার্থীকে ভোট দেয় না, বরং পুরো দলকে ভোট দেয়। দলীয় ভোটের শতাংশ অনুযায়ী তালিকা থেকে প্রার্থীতা নির্বাচিত হন। উদাহরণস্বরূপ যে স্পেন, দক্ষিণ আফ্রিকা, এগুলো ক্লোজড লিস্ট ভোট ওপেন করে আর কি। আর ওপেন লিস্ট পিআর এটা হচ্ছে যে ভোটাররা দলের পাশাপাশি তালিকাভুক্ত প্রার্থীর পক্ষে ভোট দিতে পারেন। এতে প্রার্থীর জনপ্রিয়তা তালিকায় অবস্থান পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ ব্রাজিল, সুইডেন, এরা এই ওপেন লিস্ট পিআর অনুসরণ করে। মিশ্র পদ্ধতি অর্থাৎ মিক্সড মেম্বার প্রপোর্শনাল, এতে এক অংশ একক আসনে এফপিটিপি, আরেক অংশ পিআর অনুযায়ী বণ্টিত হয়। যেমন জার্মানি, নিউজিল্যান্ড এটা এই নীতি অনুসরণ করে। উদাহরণ দিয়ে বলা যায় যে আপনারা ধরে নেন যে 100 আসনের সংসদের মোট ভোট দল এ, ধরেন বিএনপি 40%, জামায়াত 30%, অন্য এনসিপি 20%, অন্য যে কোনো একটা দল ধরেন 10%। তাহলে আসন বন্টন হবে কিভাবে? ওই 40% ধরেন বিএনপি 40টা আসন, আর জামায়াত ধরেন যে 30টা আসন, এনসিপি ধরেন যে 20টা আসন, অন্যান্যরা ধরেন যে 10টা আসন, এইভাবে বণ্টিত হবে। এভাবে প্রতিটি ভোট কিন্তু গুরুত্বের সাথে গুণা হবে, যেটি একক আসন পদ্ধতিতে অর্থাৎ এপিটিপি প্রায়ই হয় না। কারণ সেখানে শুধুমাত্র বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন, এমপি হন, বাকি সবগুলো ভোট কার্যত বাতিল হয়ে যায়, কারণ তারা ফেল করে। পিআরের বড় সুবিধা সেগুলো হচ্ছে যে ন্যায্যতা তৈরি হয়। প্রত্যেক ভোটের সমান মূল্য থাকে। এখানে ভোটারদের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটে। বৈচিত্র্যময় সংসদ গঠিত হয়, সবাই সেখানে সদস্য হতে পারে। ছোট দল, সংখ্যালঘু, নারীরা সংসদে বেশি সুযোগ পায়। ফলে বহুতত্ত্ববাদ ও সমতার বার্তা পৌঁছায়। গণতান্ত্রিক অংশগ্রহণ ঘটে এখানে। প্রতিটি ভোটার মনে করেন যে তার ভোট ফলাফলে প্রভাব রাখছে, যা ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ায়। উন্নত রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এই পিআর পদ্ধতি। যেহেতু একক দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে না, তাই দলগুলোকে জোট ও সংলাপে যেতে হয়, যা গণতান্ত্রিক শিষ্টাচার চর্চা শেখায়। পিআরের সীমাবদ্ধতা হলো যে জোট সরকারের জটিলতা তৈরি হয়। এর মধ্যে প্রায়শই কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারে না। না পারায়
দর কষাকষি ও অস্থিরতা দেখা দিতে পারে এই পদ্ধতির মাধ্যমে। দলীয় নেতাদের একচ্ছত্র ক্ষমতা বাড়ে। তালিকা তৈরির ক্ষমতা যেহেতু দলের মধ্যে থাকে, দলের হাতে থাকে, সেহেতু নেতাকেন্দ্রিক অনুগত যে প্রার্থী বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা যোগ্যতা ভিত্তিক নির্বাচনকে বাধাগ্রস্ত করে। ভোটার প্রতিনিধির যে দূরত্ব সেটা বেড়ে যায়। প্রতিনিধির এলাকার ভোটারদের কাছ থেকে সরাসরি নির্বাচিত হন না, ফলে জনসংযোগ অনেকটা কমে যায়, দুর্বল হয়ে পড়ে। চরমপন্থী দলের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতিতে। ছোট চরমপন্থী দলগুলো কিছু শতাংশ ভোট পেয়ে সংসদে ঢুকে যাওয়ার সম্ভাবনা হয়, অনেক সময় ঢুকে যায়, যা কখনো কখনো নীতি নির্ধারণে অতিরিক্ত প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায় যে পিআর ব্যবহৃত দেশগুলোর মধ্যে ইউরোপের অনেক দেশ যেমন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা সহ আমেরিকার বেশ কিছু দেশ, যেমন মিশ্র পদ্ধতিতে যেটা করে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড, এফপিটিফি পদ্ধতি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ভারত, বাংলাদেশ, এই দেশগুলো পিআর প্রবর্তনের আগে যে এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন করে আসতেছে বাংলাদেশ সহ এটা। তো এই পিআর প্রবর্তনের সম্ভাবনা কি, এই নিয়ে আমি যদি কথা বলি যে বাংলাদেশের বাস্তবতায় পিআর চালু করা হলে ছোট দলগুলোর অংশগ্রহণ বৃদ্ধি পাবে, তবে রাজনৈতিক সংস্কৃতি জোট সংলাপ সহনশীল না হলে অস্থিরতার আশঙ্কা অনেক বেড়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ছাড়া পিআর ও কার্যকর হবে না, কারণ আসন বন্টনে স্বচ্ছতা ও আস্থার শর্ত অপরিহার্য। পিআর পদ্ধতি নিঃসন্দেহে বেশি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। এটি ভোটের প্রকৃতি প্রতিফলন ঘটায় এবং রাজনৈতিক বৈচিত্র্য বাড়ায়। তবে কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থার যে স্বচ্ছতা এবং জনগণের রাজনৈতিক সচেতনতা অপরিহার্য। না হলে এটি রাজনৈতিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। কারণ যে ছোট দলগুলো যারা কখনো সংসদে যাওয়ার সম্ভাবনাই নেই, তারা সেখানে সংসদে আসনের মালিক হয়ে যেতে পারে। আর এই পদ্ধতির মাধ্যমে কিন্তু যে সহিংস পদ্ধতি কিংবা সহিংসতা সেটা বেড়ে যেতে পারে, যেটা আমি আগে আলোচনা করে দেখিয়েছি যে পিআরের মাধ্যমে যখন আনুপাতিক হারে হয় তখন যে ভোটার সে কিন্তু জানতেছে না সে কোন প্রার্থীকে ভোট দিতেছে। সেখানে যেহেতু সে জানতেছে না, সে জানতেছে সে বিএনপিকে ভোট দিতেছে, আমি নাম ধরে বলি, সে জানতেছে সে জামায়াতকে ভোট দিতেছে, কিন্তু জামায়াত ওইখানে যে আসনটি পাবে সেখানে সে কোন প্রার্থীর নাম দেবে কিংবা কোন প্রার্থীকে নিয়োগ দেবে সেটা কিন্তু দলই জানে যদি ক্লোজড হয়। আর ওপেন হলে সেক্ষেত্রে প্রার্থী বুঝবে যে আমাকে ভোট দিতেছে জনগণ, তখন সে কিন্তু আবার দলের উপরে অনেক বেশি প্রভুত্বশীল হয়ে যাবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো আসলে অসহনশীল। আমরা তো যদি সহনশীল হতাম, আমাদের মাঝে যদি সহনশীলতার মাত্রা থাকতো, তাহলে কিন্তু আমাদের যে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং সংকট, আমি আজকে আরেকটা ভিডিও আপলোড করেছি রাজনৈতিক সংকট, সেই সংকট কিন্তু আমাদের মধ্যে তৈরি হতো না, এবং এটা যে এখনও চলমান সংকট সেটা কিন্তু অনেক আগেই নিরসন হয়ে যেত। সুতরাং পিআরের যে ধারণা সেটা হচ্ছে যে আমি অনেকেই কিন্তু অনলাইনে দেখছি যে কথা বলতেছে যে নির্দিষ্ট ভোট না পেলে তাহলে তারা তাদের দলের রেজিস্ট্রি হারাবে, তারা তাদের যে প্রার্থিতা রাজনীতি করার অধিকার হারাবে, এই ধরনের শর্ত নিয়ে পিআরে অংশগ্রহণ করতে হবে। আমি বলবো যে পিআর যদি এটা একটা উন্নত শিষ্টাচার এবং উন্নত সংস্কৃতির রাজনীতি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা আদৌ প্রযোজ্য হবে না। কারণ এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পতিত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে চলে গিয়েছে, তারাই কিন্তু আবার হয়তো একটা মোটিভ তৈরি করে কোনো 10 জন 15 জন কিংবা তাদের যে দলীয় চেইন আছে সেভাবে কাজ করে তারা কিন্তু কিছু এমপি সংসদে ঢুকিয়ে দেবে। সুতরাং তখন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং বর্তমান
পদ্ধতি, বর্তমানে কোন পদ্ধতিতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করলে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ দেশ গঠন করা যায় এবং রাজনীতির প্রতি এবং সরকারের প্রতি জনগণের আস্থা তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আরও ভেবে দেখার প্রয়োজন আছে। সুতরাং আমি বলবো যে এখনই সময় হয়নি যে আসলে কোন পদ্ধতিতে কি পিআর মাধ্যমে আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ইলেকশন করলে সেই ইলেকশনটা ক্লোজড কিংবা ওপেন কোন পদ্ধতিতে যাবে, নাকি এফটিপিটির মাধ্যমেই নির্বাচন করা হবে, এই বিষয়গুলো আসলে এখনও নীতি নির্ধারণী যারা আছেন তারা ভেবে অনেক কুষ্টিপাথরের মাধ্যমে যাচাই করে দেখতে হবে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কোনটি সর্বোত্তম। তো সকলের প্রতি আমি আমার কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অপরকে কথাগুলো ছড়িয়ে দেবেন। সকলের সুস্থ, সুন্দর এবং সমৃদ্ধশীল জীবন কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।